নমস্কার। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। প্রতি বুধবারের ন্যায় আজও আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্ববরেণ্য লেখক রবি ঠাকুরের সেই বিখ্যাত কালজয়ী ছোট গল্প অপরিচিতা। এই গল্পটি সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমাদের সমাজে প্রাসঙ্গিক। আমরা আলোচনার শুরুতে এই গল্পের যিনি স্রষ্টা সেই মহান লেখক সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের এক মহীরুহ। এই মানুষটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্পের রচয়িতা এবং তিনিই মূলত বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার গল্পগুলো বিশ্ব সাহিত্যের যে শ্রেষ্ঠ গল্পগুলো আছে সে গল্পগুলোর সমতুল্য। তিনি 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পের মাধ্যমে তার গল্পের আত্মপ্রকাশ ঘটে। তারপর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অসংখ্য ছোট গল্প লেখেন। ওনার লেখা শেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প। পরিবারের জমিদারির তদারকির সূত্রে তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন সেই সময়টাতে বেশিরভাগ গল্প এবং উপন্যাস তিনি রচনা করেছিলেন। এবং এই বিশ্ববরেণ্য মানুষটির ছোট গল্প পছন্দ করেন না এমন একজন সাহিত্যপ্রেমী পাওয়া যাবে না। এই মানুষটি, এই বিশ্ববরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আমরা আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেই গল্পটি অপরিচিতা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্রিকায় 1914 খ্রিস্টাব্দে এবং সেই সময়ের যে ভারতীয় সমাজের, বিশেষ করে বাঙালি সমাজের প্রচলিত যে কুপ্রথাগুলো এবং সংকীর্ণ মানসিকতার যে আচ্ছন্ন হয়েছিল পুরো সমাজ, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পণ প্রথা। আমরা এই ছোট গল্পে সেই পণ প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ দেখতে পাব। যারা গল্পটি পড়েছেন তাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য এবং যারা পড়েননি তাদের জন্য আমি গল্পটি সংক্ষেপে বলছি। গল্পের নায়ক এবং যিনি গল্পটি বর্ণনা করেছেন সেই কথক, তার নাম অনুপম একজন উচ্চশিক্ষিত মানুষ। তিনি MA পাশ করেছেন। উচ্চশিক্ষিত এই যুবক MA পাশ করেছেন ঠিকই, কিন্তু তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বোঝাতে গিয়ে তিনি নিজেকে বলেছেন যে পণ্ডিত মশাই তাকে বলে যে শিমুল ফুল বা মাকাল ফল, অর্থাৎ মাকাল ফল মানে হচ্ছে যে উপর দিয়ে দেখতে সুন্দর কিন্তু ভেতরে দুর্গন্ধযুক্ত, যেটা অন্তঃসার শূন্য। নিজের সম্পর্কে তিনি এমন বলেছেন এবং এটাও বলেছেন যে তিনি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটার মতো। অর্থাৎ অন্নপূর্ণা মানে দেবী দুর্গা, গজানন হচ্ছে গণেশ। তিনি নিজেকে গণেশের ছোট ভাই কার্তিক এটা বলেছেন। কার্তিক দেখতে সুদর্শন, দেখতে সুপাত্র, যে কোনো পাত্রীপক্ষ বা পাত্রীর বাবার খুব পছন্দ হবে দেখে, এরকম নিজেকে বর্ণনা করেছেন। আর মায়ের কোলে নিজেকে বলেছেন মানে হচ্ছে একটা বাধ্য ছেলে, যে নাকি একেবারে চুপচাপ বাধ্য।
তো এই অনুপমদের সংসারের মূল অভিভাবক হচ্ছেন তার মামা। মামার কথা ছাড়া এই সংসারের কিচ্ছু হয় না। মামার অনুমতি ছাড়া কিচ্ছু করা এই সংসারে সম্ভব না। তো অনুপম তার বন্ধু হরিশের কথা বলছে যে হরিশ একজন রসিক টাইপের মানুষ, যে নাকি যে কোনো ঘটনা খুব সুন্দরভাবে রস ভরে বর্ণনা করেন। তো সেই হরিশ কানপুরে কাজ করে। তার বন্ধু হরিশ সেই কানপুরের সূত্র ধরে অনুপম যখন MA পাশ করেছে তখন অনুপমের জন্য একটি বিয়ের প্রস্তাব আনে। মেয়ের নাম কল্যাণী, তার বাবার নাম শম্ভুনাথ। তো তারা কানপুরে থাকে। যখন হরিশ মেয়ের সম্পর্কে তাদের বাড়িতে কথা বলে, তখন প্রথমে মামা রাজি হচ্ছিলেন না, কারণ মেয়ের বয়স 15 এটা শুনে। পরে হরিশের কাছে বাকি বর্ণনা শুনে মামা রাজি হয়ে যান, কারণ মামার মূলত যে চাহিদা, যে চাওয়াগুলো ছিল সেগুলো একেবারে মিলে যাচ্ছিল। মামা সবসময় চাইতেন যে মেয়ের বাড়ি এমন হবে যে তারা ধনী হবে না, কারণ যদি বিত্তবান হয় সেক্ষেত্রে যে কোনো কথা মানানো যাবে না। এজন্য মামা সবসময় চাইতেন মেয়ের বাবা হবে গরিব, কিন্তু চাওয়া মাত্র পণের টাকা দিতে বাধ্য, এমন টাইপের হবে। তো হরিশের বর্ণনায় যখন সব মিলে যাচ্ছিল যে কল্যাণীর বাবা একসময় খুব ধনী পরিবারের ছিল, তারা বংশীয় পরিবারের, কিন্তু এখন তারা টাকা পয়সার দিক থেকে দুর্বল হয়ে পড়েছে এবং সে কারণে এই বংশমর্যাদা এখানে থেকে রক্ষা করা যাচ্ছে না বলে মেয়েকে নিয়ে পশ্চিমে গিয়ে থাকছেন। তো যখন মামা দেখলেন যে এদের কাছ থেকে ঠিকমতো পণের টাকা আদায় করা যাবে, যৌতুক আদায় করা যাবে, তখন মামা রাজি হলেন। তারপর সেই শম্ভুনাথ সেন আসলো তাদের বাড়িতে বিয়ে ঠিক করতে। মানুষটি স্বল্পভাষী, বিনয়ী এবং খুব শান্ত ধরনের মানুষ। মামা, তার অনুপমের মামা, তিনি অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন। তিনি পণের যে টাকা ছিল, দাবি দেওয়া ছিল, সেগুলো সুকৌশলে বললেন এবং শম্ভুনাথ বাবু সেসব মেনে নিলেন। তিনি চলে গেলেন। এবার অনুপম অপেক্ষা করছে সেই দিনটির জন্য, কবে দেখা হবে, কল্যাণীর সাথে বিয়ে হবে কবে। তো এর মধ্যে একদিন আশীর্বাদের দিন ঠিক হলো। অনুপমের খুব ইচ্ছে ছিল সেদিন যাওয়ার, কিন্তু বাড়ি থেকে অনুমতি পাওয়া যায়নি। আশীর্বাদ করতে গেলেও অনুপমের পিসতুত দাদা বিনুদা। তো এই বিনুদা, এই চরিত্রটা একটা ছোট্ট চরিত্র, কিন্তু একটা আকর্ষণীয় চরিত্র। সেটা কীরকম, অনুপম এই বিনুদা সম্পর্কে বর্ণনা করেছে যে এই মানুষটি সবসময় ঘটনার অর্ধেকটাই বলেন, যা দেখে এসেছেন পুরোটা কখনো বলেন না, অর্ধেক বলেন। সেটা কীরকম, যদি চমৎকার হয় তাহলে বিনুদা বলবে চলনসই। তো এই বিনুদা আশীর্বাদ করে এসে বলেছে যে খাঁটি সোনা। এটা শোনার পর অনুপমের মন আনন্দে নেচে উঠল। সে বুঝতে পারলো বিনুদা যেহেতু খাঁটি সোনা বলেছে, তার মানে মেয়ে অপূর্ব, মেয়ে খুব ভালো হবে, এটা সে বুঝতে পেরেছে। তো যাই হোক, নির্ধারিত দিনে তারা যাচ্ছে বরযাত্রী সমেত বিয়েবাড়িতে এবং অনুপমকে একেবারে গয়নাগাটি, জরির পোশাক এমনভাবে সাজানো হলো যে অনুপমের মনে হচ্ছিল এগুলোর ভারে তার চলা মুশকিল। তো যাই হোক, তারা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বিয়েবাড়ির সাজসজ্জা দেখে, সাধারণ সাজসজ্জা, এটা দেখে মামার ঠিক পছন্দ হলো না। তারপর বিয়ের ঠিক আগ মুহূর্তে
মামা সাথে নিয়ে গিয়েছিলেন শ্যাকরাকে। সেই শ্যাকরা যে গয়না এই যাচাই বাছাই করেন, সেই শ্যাকরাকে নিয়ে শম্ভুনাথ বাবুর কাছে গিয়ে বললেন যে বাবু, আপনি বিয়ের আগেই গয়নাগুলো নিয়ে আসুন, আমি একটু যাচাই বাছাই করে দেখে নিব। তো শম্ভুনাথ বাবু তখনই বিয়ের আসরে এসে অনুপমকে বলল, বাবাজি তোমাকে একটু এদিকে আসতে হবে। অনুপমকে নিয়ে একটা কক্ষে নিয়ে গেল। সেখানে অনুপম গিয়ে দেখতে পেল মামা ওই শ্যাকরার সাথে বসে আছে। শম্ভুনাথ বাবু বললেন যে অনুপম, বাবাজি তোমার মামা বলছে যে গয়নাগাটি কল্যাণীর গা থেকে খুলে এনে দিতে, উনি এগুলো যাচাই বাছাই করবে, তোমারও কি একই মত? অনুপম প্রথম কিছু বলে না। তখন মামা বলে, ও আবার কি বলবে, আমি যা বলবো সেটাই ওর মত। শম্ভুনাথবাবু আবারও অনুপমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে বাবা, উনি যেটা বলছেন সেটা কি ঠিক? এবার অনুপম মাথা কাত করে কি বলেছে সে নিজেও জানে না, মানে এই কাত করাটাকে বোঝালো সম্মতি। তো শম্ভুনাথ বাবু এবার আর অন্য কিছু না বলে সেই গয়না যখন শম্ভুনাথ বাবু নিয়ে আসলো, আর কথা না বাড়িয়ে নিয়ে আসলো, দেখা গেল গয়নার ওজন যেটা বলেছিলেন তার থেকে বেশি, এবং সব গয়না খাঁটি সোনার। শ্যাকরা বলছে যে এত ভালো সোনা এর আগে তিনি দেখেননি। তার মধ্য থেকে একটা গয়না সেটা বের করে শম্ভুনাথবাবু বললেন যে দেখেন তো এই গয়নাটা কেমন। এবার শ্যাকরা বলছে এটা তেমন ভালো না, এখানে সোনা কম। সেই গয়নাটি মূলত অনুপমদের বাড়ি থেকে আশীর্বাদে কল্যাণীকে দেয়া হয়েছিল। তো লজ্জায়, মামাও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, অনুপমের মরে যেতে ইচ্ছে করছিল লজ্জায়। তো যাই হোক, গয়না মাপার পর শম্ভুনাথবাবু বিনয়ের সাথে অনুপমের মামাকে বললেন যে চলুন আপনারা খাবেন। তো মামা তো অবাক হলেন যে না, আগে বিয়ে হোক। বললো না না, বিয়ে পরে, আগে খাবেন। তো এমন দৃঢ়তার সাথে বলেছিলেন যে এটাকে উপেক্ষা করা যায়নি। সব বরযাত্রী সমেত খেতে গেল। খাওয়া দাওয়া শেষে শম্ভুনাথবাবু বললেন যে এবার আপনারা আসতে পারেন। সবাই অবাক, যে মানে? বললো যে যারা ভাবে যে আমি আমার মেয়ের গয়না চুরি করতে পারি, তাদের সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দিতে পারি না। মেয়ে লগ্নভ্রষ্টা হবেন জেনেও শম্ভুনাথবাবু এতটা আত্মসম্মান ওনার ছিল, উনি এই বিয়েটা ভেঙে দিলেন। তারপর অনেকটা সময় পার হয়ে গেল। এই অনুপম কিছুতেই কল্যাণীকে ভুলতে পারে না। একদিন অনুপম তার মাকে নিয়ে যাচ্ছিল তীর্থযাত্রায় ট্রেনে করে। তো মাকে নিয়ে সে ট্রেনে বসে আছে। হঠাৎ একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসলো। একটা স্টেশনে যখন ট্রেন থামলো, কে যেন বলছে যে চলে আয়, এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে। এই লাইনটা যেন সুরের মতো মনে হলো তার কানে। তারপর কয়েকটি মেয়ের সমেত একটা মেয়ে উঠে এলো সেই কামরায়। অনুপম মুগ্ধ হয়ে দেখছিল মেয়েটাকে। তো কিছুক্ষণ পর সেই কামরায় যখন টিকিট মাস্টার যে থাকে, সেই টিটি এসে যখন বলল যে আপনাদেরকে এই কামরাটা ছেড়ে দিতে হবে, দুজন সাহেব, ইংরেজ সাহেব আগে থেকেই এই কামরা বুক করেছে, বরাদ্দ রেখেছে এই দুটো সিট, আপনাদের ছেড়ে দিতে হবে। তো অনুপম কামরা ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তখন সে দেখছিল যে জানলা দিয়ে ওই দুজন ইংরেজ সাহেব তারা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঠিক সেই সময় এই মেয়েটি দরজায় দাঁড়িয়ে একেবারে দৃঢ়ভাবে বলল যে
আপনি যেটা বলেছেন যে এই কামরা বুক হয়ে আছে, এই কথাটি মিথ্যে, এটি মিথ্যে কথা। এটা যখন সে এরকম দৃঢ়ভাবে বলল, সেই ইংরেজ সাহেব দুজন সেই টিটির সাথে কি যেন বলছিল, তারপর তারা এই কামরায় আর ওঠেনি, অন্য কামরায় উঠেছে। অনুপম খুব লজ্জা পেল যে একটা মেয়ে হয়ে সে প্রতিবাদ করেছে, অথচ সে কিছু বলেনি। সে খুব লজ্জা পেল। পরে যখন কল্যাণী নেমে যাবে, তখন অনুপম জানতে পারে যে তার নাম কল্যাণী এবং বাবার নাম শম্ভুনাথ সেন। এরপর অনুপম আবারও লজ্জা পায়। সে তারপর তার পরিচয় দেয়, বারবার সে কল্যাণীর কাছে যায়, কিন্তু কল্যাণী তাকে ফিরিয়ে দেয়। কারণ কল্যাণী তখন দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এই সাধারণের ঊর্ধ্বে সে এজন্য বিনয়ের সাথে ফিরিয়ে দেয়। আর অনুপমের কাছে শেষ পর্যন্ত এই কল্যাণী অপরিচিতাই থেকে যায়। আমরা এই গল্পতে যেমন প্রেমের অপূর্ব বর্ণনা পেয়েছি, সেই সাথে এই গল্পে আমরা দেখেছি যে সামাজিক যে কুপ্রথা, রীতিনীতি, সেগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আমরা এই গল্পটিতে দেখেছি প্রত্যেকটা চরিত্র একেবারে অসাধারণভাবে জীবন্ত হয়ে উঠেছে। আমরা এই চরিত্রগুলোর মধ্য থেকে দুই একটি চরিত্র সম্পর্কে একটু বলতে চাই। প্রথম অনুপম উচ্চশিক্ষিত, কিন্তু তার নিজস্ব কোনো মতামত ছিল না। সে একেবারে ব্যক্তিত্বহীন একজন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। একেবারে যে মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন যে স্বীকারোক্তি, সে স্বীকারোক্তি নির্দ্বিধায় সে এই গল্পে করেছে। এবং শেষ দিকে তার চরিত্রের কিছুটা উত্তরণ আমরা দেখেছি। এই যে নিজের যে অপরাধ বোধ, এটা সে বুঝতে পেরেছে, মামার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, এবং দ্বিতীয়বার কল্যাণীকে দেখে তার যে মুগ্ধতা কাজ করেছে, এই সব কিছুতে সে যে তার ভুল বুঝতে পেরেছে, এই সব কিছুতে আমরা দেখেছি যে অনুপমের চরিত্রের উন্নতি ঘটেছে। তারপর এই যে কল্যাণী যে চরিত্রটি মূলত এই গল্পের কেন্দ্রবিন্দু। তার নাম অনুযায়ী বা তাকে ঘিরেই মূলত এই গল্পের নামকরণ হয়েছে। নামকরণের সার্থকতা আমরা দেখতে পেয়েছি। এবং এই কল্যাণী সে ছিল সুন্দরী, রুচিশীল এবং শিক্ষিত। তার সবচেয়ে বড় যে পরিচয়, সেটা হলো আত্মমর্যাদাবোধ। লেখক কল্যাণীকে নারী জাগরণের প্রতীক হিসেবে দেখাতে চেয়েছে, এবং সে দেশ মাতৃকার সেবায় নিজেকে ব্রতী করে যে অনন্য চরিত্রের প্রকাশ ঘটিয়েছে, সেটা সত্যিই অসাধারণ। একজন নারী, একজন আত্মমর্যাদাবান নারী, তার পরিচয় কখনো বিয়ে কিংবা পুরুষের পরিচয়ের উপরে যে নির্ভরশীল হয় না, সেটা বুঝিয়েছেন লেখক এই কল্যাণী চরিত্রকে দিয়ে। এই কল্যাণী চরিত্রটি মূলত নারী অগ্রযাত্রার একটা প্রতীক। তারপর মামা চরিত্রটি ছিল মূলত তৎকালীন যে পুরুষতান্ত্রিক সমাজ এবং যে সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর লোভী, নীচ কিছু মানুষ, সেই মানুষদের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে, যে যারা মূলত ভালোবাসা কিংবা মানুষের মন এসবকে বড় করে দেখে না। তাদের কাছে মূল বিষয় হচ্ছে টাকা এবং সামাজিক প্রতিপত্তি। এরকম একজন লোভী মানুষ হিসেবে দেখানো হয়েছে এই মামাকে। আর শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা, এই মানুষটি শান্ত, স্বল্পভাষী, কিন্তু একজন অত্যন্ত আত্মমর্যাদাবান মানুষ। যে মানুষটি
মামার অভদ্র আচরণে যেভাবে শান্তভাবে প্রতিবাদ করেছেন, দৃঢ়ভাবে প্রতিবাদ করেছেন, সেটা সত্যি অনবদ্য। ওনার চরিত্রে দেখা গেছে যে দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা। কন্যা লগ্ন ভ্রষ্টা হবেন এটা জেনেও তিনি বিয়ে ভেঙে দিয়েছেন, কারণ ওনার কাছে আত্মমর্যাদা এটা অনেক বড় বিষয়। এই মানুষটি নৈতিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই গল্পের মূল বিষয়বস্তু ও তাৎপর্য যদি খেয়াল করি, তাহলে আমরা যেটা দেখলাম যে পণ প্রথার যে প্রতিবাদ, এটা আমরা দেখলাম, পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। তারপর আমরা দেখলাম নারীর আত্মমর্যাদার ক্ষমতায়ন। আমরা দেখলাম পুরুষতন্ত্রের অন্তঃসার শূন্যতা। পুরুষতন্ত্র একেবারে অন্তঃসার শূন্য যখন হয়ে যায়, সেটা দেখলাম। এই যে নামকরণ, অপরিচিতা, এই নামকরণের সার্থকতা দেখলাম। আমরা দেখলাম যে শেষ পর্যন্ত এই কল্যাণী অপরিচিতা হিসেবেই অনুপমের কাছে থেকে গেছে, এবং এই যে অপরিচিতা থেকে গেছে, এটি মূলত একটি উপযুক্ত জবাব ছিল পুরুষতান্ত্রিক সমাজের মুখের উপর, বা তার বিরুদ্ধে একটি উপযুক্ত জবাব ছিল। আমরা আরও একটি জিনিস এই গল্পে খেয়াল করলাম। এই বিশ্ববরেণ্য লেখক রবি ঠাকুর নারীদের নিয়ে, নারীদের অগ্রযাত্রা নিয়ে অনেক লেখা লিখেছেন, কিন্তু এই গল্পটিতে নারী পুরুষ উভয়ে মিলে সামাজিক যে কুপ্রথা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমন একটি চিত্র আমরা এখানে দেখলাম। আমরা সেই সাথে দেখলাম যে এই যে 1 শতাব্দী পেরিয়ে যাবার পরও আজও এই গল্পটির আবেদন ফুরিয়ে যায়নি, কারণ এখনও আমাদের সমাজে অনেক মেয়েকে এই যৌতুক প্রথার কারণে বলি দিতে হয় নিজেকে। এই যৌতুক প্রথার কারণে অত্যাচারিত হতে হয়। এজন্য এই কল্যাণীর মতো একজন দৃঢ় মানসিকতা সম্পন্ন নারী এবং এই শম্ভুনাথের মতো আত্মমর্যাদাবান মানুষের প্রয়োজন আজও আমাদের সমাজে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সম্মান টাকায় কেনা যায় না। সম্মান পেতে হলে নিজের চারিত্রিক সৌন্দর্যের উত্তরণ ঘটাতে হয়। আমরা এই গল্পের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আমাদের এই গল্পটি সবার জন্য উন্মুক্ত থাকলো। আপনারা আপনাদের মূল্যবান মতামত কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আবারও কথা হবে আগামী বুধবার অন্য কোনো পাঠ নিয়ে। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, আরও ছাত্রছাত্রীরা পাবে। এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এবং এই বাংলা পাঠশালার পাশে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।